উইনার্স যারা বাংলা ভাষা যখন প্রবন্ধটা পড়িয়েছিলাম বা বাংলা ভাষা তখন বলেছিলি শ্রেষ্ঠা ম্যাম আমাদেরকে ওই সেকেন্ড বুকটা মানে যেটা নিয়ে ভয় কত কিছু দুরাশা চিন্তা ওরে বাবারে এটা পড়ে কি হবে রে উচ্ছের মতো তেতো ভাষা ও সংস্কৃতি ওইটা পড়িয়ে দিন। আর সেই ভাষা যেখান থেকে 10টা নাম্বার তোর আসবে তার মধ্যে প্রধান যে অংশটা ভাষা বিজ্ঞান ওর তার শাখা প্রশাখা যেটা নিয়ে মাথা ব্যথার শেষ নেই সেটাই আজকে তোদের বোঝাবো খুব কম সময়ের মধ্যে যাতে এইটা বোঝার পর তোর আর কোনো ডাউটই না থাকে। তো হ্যালো আমার ক্লাস 12 এর উইনার্স ওয়েলকাম টু ম্যাট্রিকুলা। আর আজকে আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের যে বিষয়টা রয়েছে মানে ভাষা ও সংস্কৃতির সেই ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখাটা কিন্তু খুব ভালো করে পড়তে চলেছি। তো চল দেখে নি কি আছে। দেখ ফার্স্টেই আমাদের ভাষা বিজ্ঞান ভাষাটাকে বিজ্ঞান সম্মত উপায়ে যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে ভাষা বিজ্ঞান। তুই এতদিন জীবন বিজ্ঞান পড়েছিস, তুই এতদিন ভৌত বিজ্ঞান করেছিস, তুই ম্যাথস করেছিস। দেখ ম্যাথসের লোকজন এক্স খুঁজে পাচ্ছে না মান, জীবন বিজ্ঞানে জীবনের মানে খুঁজে ওরা পাচ্ছে না, কেমিস্ট্রি নিজেই মিস্ট্রি হয়ে বাড়ি চলে গেছে, আর ফিজিক্সে সবাই মোশন খুঁজে বেড়াচ্ছে। কিন্তু ভাষা বিজ্ঞানে তুই আমি আমরা সবাই মিলে নিজেদের মনের কথা বলি, নিজেদের মনের বিষয়টাকে বিজ্ঞানসম্মত উপায়ে কথা বলতে পারি। সেটা কি কিভাবে হয়? ধর কোনো একটা ভাষা তুই বের করেছিস, সেটা হতে পারে ওরাং ওটাঙের ভাষা, সেটা হতে পারে মুন্ডাদের ভাষা, সেই ভাষাটাকে নিয়ে তুই গবেষণা করবি। তার ফার্স্ট স্টেপ যেটা হবে তুই সেই জিনিসটাকে নিবি হচ্ছে ডাটা কালেকশনের মধ্যে। যেমন তুই তোর বায়োডাটাতে সমস্ত কিছু সুন্দর করে দিস, সেই যে ডাটা কালেকশনটা তোর হবে ফার্স্ট স্টেপ। দেন তুই কোথায় যাবি? তুই যাবি হচ্ছে নথিভুক্তকরণ। যেমন তোর স্কুলের রেজিস্ট্রেশন হয়েছিল ক্লাস 12 যখন তুই এলি, একটা রেজিস্ট্রেশন কার্ড ছিল না ক্লাস 11 সেটাই হচ্ছে আমাদের রেকর্ডিং। ভাষা বিজ্ঞান বা লিঙ্গুইস্টিক্স চ্যাপ্টারে প্রত্যেকটা টার্মসের ইংরেজি টার্মস অবশ্যই অবশ্যই যেন ঠোঁটস্থ থাকে, এখান থেকেই প্রশ্ন দেয়, শুধুমাত্র বাংলা টার্মস পড়ে যাবি না। থার্ড স্টেপ দেখ বিশ্লেষণ। কেন জানবো ম্যাম? ক্রমানুসারে প্রশ্ন দেবে, তাতে যাতে আমি আনসার করে আসতে পারি। শুধুমাত্র ওই নর্মাল এমসিকিউ শুধুমাত্র শূন্যস্থান পূরণ দেবে না, এই স্ট্রাকচারটা দিয়ে বলবে মেলাও, এরকম একটা ছবি দিয়ে দেবে। তারপরে তুই ফোর্থ স্টেপ দেখ, যখন তুই বিশ্লেষণ পেয়ে গেছিস তখন তুই ওই জিনিসটাকে অবজেক্টিফাইড করছিস বা বর্ণনা করছিস, সেটা তুই চলে এলো। এবার যাই তুই বর্ণনা করলি তখন তোর কাছে একটা স্টেপ আসছে অনুমান বা হাইপোথিসিস। কিরকম ভাবে হয়? ধর তুই বললাম আমি, তোরা ফিলোসফিতে অনেকেই পড়ে থাকবি যে যেখানে আগুন সেখানেই ধোঁয়া, মানে ধোঁয়া দেখলেই সবসময় আগুন জ্বলছে। তো তুই একটা বল, গ্যাসের এলপিজি সিলিন্ডার যখন বাড়িতে জ্বালাচ্ছিস, গ্যাস ওভেনটা অন করছিস, ধোঁয়া দেখতে পাস? হ্যাঁ। তার উপর ভাত চাপালে ভাতটা টক বগিয়ে ফুটছে, দুধ চাপালে দুধটা টক বগিয়ে ফুটছে, সেখানে ধোঁয়া হয়। তার আগে তো ধোঁয়া নেই। তো এই যা কিছু আসে সেটা হচ্ছে আমাদের অনুমান বা হাইপোথিসিস। আমি এই ভাষাটা নিয়ে কি কাজ করলাম, আর এইটা এসে যেখানে মেলে একটা লিঙ্গুইস্টিক ল তৈরি হয়। কি ল তৈরি হয়? লিঙ্গুইস্টিক ল। যেরকম ওই প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া, তুই ফাঁকিবাজি করছিস পরীক্ষায় গোল্লা পাবি, খুব স্বাভাবিক বিষয়। তেমনি ভাষার একটা লিঙ্গুইস্টিক ল তৈরি হয়। দেন এই যে ভাষা বিজ্ঞানের বিষয়টা হচ্ছে তার বিভিন্ন প্যাটার্ন থাকে। কারণ দেখ ভাষা একটা তুই লিখে বলিস, একটা তুই মুখে বলিস। যখন তুই পরীক্ষার খাতায় উত্তর লিখিস তখন তো খুব সুন্দর করে লিখিস যে অমুক কবির অমুক কাব্যগ্রন্থ হ্যানা ত্যানা কত কিছু ইনফরমেশন। ক্লাস 11 যখন সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলি, কিন্তু এখানে দেখ তুই গিয়ে ওয়েমারে গোল করে চলে আসবি, কোড ল্যাঙ্গুয়েজের মাধ্যমেও তো তুই উত্তরটা বলে দিলি। সুতরাং ভাষা জিনিসটা খুব সচল সজীব একটা বিষয়। এটা একটা যেমন মুখের ভাষা থাকে তেমনি একটা লিখিত ভাষার মধ্যে দিয়েও চলাচল করে। তো এই ভাষা বিজ্ঞানের যে বিষয়টা, একটা বড় বাড়ি, সেই বড় বাড়ির তিনটে মেন পিলার রয়েছে। কি পিলার? ফার্স্ট পিলার মাথায় রাখবি তুলনামূলক ভাষা বিজ্ঞান, যেখানে আমরা কি করি? তুলনা করি। যেমন তোর বাড়িতে মনে করে দেখ, তোর সঙ্গে তোর পাশের বাড়ির তোর জেঠু কাকা খুড়তো জারতো পাড়াতুতো কত লোকের তুলনা করা হয় আমাদের সবাই জানিস। মাধ্যমিকে আমি অঙ্কে 100 পেয়েছিলাম, 50 পেয়েছিল কিনা দেখতে হবে। এই যে যা কিছু তুলনা করা হয় সেই সমস্ত কিছু কোথায় করা হয়? তুলনামূলক ভাষা বিজ্ঞানে। কাদের মধ্যে তুলনা করা হয়? একই ফ্যামিলি, মানে সংস্কৃত গ্রিক ফার্সি যা কিছু, তারা সবাই কোথা থেকে এসছে ম্যাম? তারা সবাই এসছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে। এই ভাষা বংশের
যে বিষয়টা রয়েছে সেটা প্রথম তৈরি করেছিলেন স্যার উইলিয়ামস জোন্স 1786 খ্রিস্টাব্দে। খুব ভালো করে মনে রাখবি। দেন যে পিলারটা আছে সেখানে হচ্ছে ইতিহাস। ইতিহাসে আমরা কি পড়ি, যে এই বাবর কবে এসেছিল, তারপরে আকবর কিভাবে সাম্রাজ্যটা পেল, ঔরঙ্গজেবের সময় কিভাবে মঙ্গল সাম্রাজ্যটা ভেঙে পড়ে গেল, এই সমস্ত কিছু পড়িস তো। মোগল সাম্রাজ্যের যা কিছু ইতিহাস, তেমনি ভাষার যা কিছু। ক্লাস 11-এ তো ফাঁকি মেরেছিস, পড়াশোনা করিসনি, সত্যি কথা বল, পড়াশোনা তো করিসনি। ওই যে ভাষা বৈচিত্র্য ছিল, বিশ্বের ভাষা ও ভাষা পরিবার ছিল, পড়েছিলি? ওইখানে একটা টার্ম ছিল, সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এই যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, সেই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে আমি পেয়েছিলাম প্রাচীন ভারতীয় আর্য। মানে এ হচ্ছে একদম বড় দাদু, বড় দাদু ছোট ছেলে, পরের ছেলে হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য। প্রাচীন ভারতীয় আর্য ছেলে ছিল মধ্য ভারতীয় আর্য, আর মধ্য ভারতীয় আর্যর 4-5টা ছেলে ছিল। কে কে ছিল? পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহটন। মানে কি করেছে শোন, এই যে বড় দাদু এত সম্পত্তি দিয়েছিল প্রাচীন ভারতীয় আর্যকে, তারপর প্রাচীন ভারতীয় আর্য মধ্য ভারতীয় আর্যকে ছেলে হিসেবে দিয়েছে, যা সম্পত্তি ছিল এরা বেচে দিয়েছে। ভেঙে 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 কাকে পেয়েছি? বাংলা ভাষার। এই যে কাল অনুযায়ী ধ্বনির পরিবর্তন আর স্তর বিভাগ অনুযায়ী ইতিহাস পেরিয়ে এসছে, সেটাই পড়বো ঐতিহাসিক ভাষা বিজ্ঞানে। নেক্সট স্টেপ তোর কাছে কি পিলার আছে? বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। সেখানে কি করবি? সমকালীন ভাষার গঠন রীতি। এখন তুই ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দিস না, তুই লিখিস না গুড নাইটটাকে জি আর ডি দিয়ে 8 লিখে দিস, তুই লিখিস না যে এই টেক্সটটাকে যে আমার গার্লফ্রেন্ডকে আমি মেসেজ করব আই লাভ ইউ তো আর বলতে পারছি না, লিখে দিলাম 143। তোর আলাদা আলাদা স্ট্রাকচার হচ্ছে, এই যে স্ট্রাকচারটা সেটাই হচ্ছে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। তাহলে তোর কাছে খুব ক্লিয়ারলি এটা যেন থাকে যে ভাষা বিজ্ঞানের 3টে ফেমাস স্ট্রাকচার, 3টে ফেমাস পিলার। প্রথম পিলারটা হচ্ছে আমাদের তুলনামূলক ভাষা বিজ্ঞান, দ্বিতীয় পিলারটা হচ্ছে ঐতিহাসিক ভাষা বিজ্ঞান, তৃতীয় পিলারটা হচ্ছে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। এইগুলো যেন না গোলায়। আর বর্ণনামূলক ভাষা বিজ্ঞান কখন শুরু হয়েছিল? 20 শতাব্দীর গোড়ায়। কোথায়? ইউরোপে এবং মার্কিন দেশে। এখানে ধ্বনি, রূপ বা বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব যা কিছু আছে সেই সমস্ত কিছু নিয়ে আমরা কাজ করি। যেরকম ভাবে আমরা তুলনামূলক ভাষা বিজ্ঞানে তুলনা করি, যেন আমাদের একটাও না গোলায়। দেন তুই দেখ ভাষা বিজ্ঞান, এই যে একটা বড় বাড়িটা যখন তৈরি করেছিলি, তোকে ওই জায়গাটায় ফাঁকা জায়গাটায় মাটি ফেলতে হচ্ছে। তুই এই ফাঁকা জায়গাটায় মাটি ফেলার পরে ভালো করে মাটিটা বসতে দিতে হয়েছে, বালি দিয়েছিস, তারপরে ইট দিয়েছিস, ধীরে 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 তো বাড়িটা বানিয়েছিস। তো এই যে বাড়িটা বানালি, তার মেন যে কোর স্ট্রাকচার, মানে মাটির ওপরে বাড়িটা বানালি, তো মেন বিষয়টা হচ্ছে প্রধান ভাষা বিজ্ঞান বা কোর লিঙ্গুইস্টিক্স। আর যখন তুই বাড়িটা বানিয়ে বিভিন্ন ঘরকে আলাদা আলাদা সেপারেট করে দিলি, বিভিন্ন ভাবে ইউজ করলি, অ্যাপ্লিকেশন করলি, সেটাই হচ্ছে আমার ফলিত ভাষা বিজ্ঞান বা অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স। এখানে আমরা কি করি? এই যে আমাদের পড়াশোনা, আমি জীবন বিজ্ঞান যখন পড়ছি তখন দেখবি ওটা বিজ্ঞানসম্মত বিষয় লেখা থাকে না, যে জবা ফুলের বিজ্ঞানসম্মত নাম অমুক। কেমিস্ট্রি যখন পড়ছিস তো রাসায়নিক বিভিন্ন বন্ধনগুলো থাকে না, বাংলা ভাষায় তো তুই পড়ছিস। এই যে তোর বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ভাষাটা চেঞ্জ হচ্ছে, এই সমস্ত কিছু আমরা পড়বো ফলিত ভাষা বিজ্ঞানে। তো এই প্রধান ভাষা বিজ্ঞানটা কিন্তু তোরা সকলে পড়ে এসছিস। কোথায় পড়ে এসছিস? যখন তুই ছোট ছিলি তোকে প্রত্যয় পড়তে হতো ক্লাস 9-এ, তোকে পড়তে হতো ভাব সম্প্রসারণ। তুই ক্লাস 10-এ পড়তিস কারক বিভক্তি সমাস, যেগুলো একটুও তোর ভালো লাগতো না, সেই সমস্ত কিছু হচ্ছে প্রধান ভাষা বিজ্ঞানে। যেমন তোকে যদি আমি এক্ষুনি জিজ্ঞেস করি বলতো আ কি ধ্বনি, এটা কি বিবৃত ধ্বনি নাকি এটা অবিবৃত ধ্বনি, তুই এখন ভাববি আরে কি যেন ছিল, ক্লাস 11-এ পড়েছিলাম, ম্যাম অত তো গুরুত্ব দিইনি, ও কোনো মতে পাশ করে গিয়েছি। মনে নেই? আবার ফার্স্ট সেমিস্টার তারপরে সেকেন্ড সেমিস্টার লিখে পড়েছি, অত কে মনে রাখে? এই যে তোর ধ্বনিটা যেভাবে উচ্চারণ হচ্ছে, রটাকে আমি কম্পিত ধ্বনি বলছি, সেই সমস্ত কিছু ধ্বনি বিজ্ঞানে থাকে। ধ্বনিটাকে বিজ্ঞানসম্মত উপায় আনছি, আর এই ধ্বনির যা কিছু, সেটার যা কিছু সূত্র, তার পিছনে যা যা কনসেপ্ট আছে সেগুলো আমি ব্যবহার করব ধ্বনি তত্ত্বে। দেন দেখ তার সাথে কি আছে আমার রূপ তত্ত্ব, মানে এখানে আমরা শব্দগুলোকে ফেসিয়াল করাবো, তাকে সুন্দর করে সাজাবো, তার মেকআপ করাবো, এই সমস্ত কিছু করব। ওই যেখানে তুই প্রত্যয় বানাতিস, তুই সমাস বানাতিস,
নিজের নামের সাথে গার্লফ্রেন্ডের নাম জুড়ে দিয়ে একটা সুন্দর নাম বানিয়ে নিতে, ওই সমস্ত কিছু আমি রূপতত্ত্বে বানাবো। তারপরে দেখ আছে বাক্যতত্ত্ব, মানে তুই সুন্দর করে ওই যে ছিল না যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি, ক্লাস 10-এ পড়েছিলি, এইভাবে যে বাক্যটা সুন্দর স্ট্রাকচার করে লিখিস, একটা পদ গঠন করিস, সেটা আমার হয়ে যায় বাক্যতত্ত্ব। আর তোদের আছে দেখ এই ধ্বনি তত্ত্ব শব্দার্থ তত্ত্ব, দুটোই তোদের ক্লাস 12-এর সিলেবাসে আছে। ওই 9-এ সেই অ আ ক খ কোনটা কি ধ্বনি পড়েছিলি, ওটাই তোর চলে যাবে ধ্বনি তত্ত্বে। আর শব্দার্থ তত্ত্বে তোর কি আসবে, শব্দের অর্থ পরিবর্তন। এখন যদি আমি তোকে সন্দেশ বলি, তোর মাথার মধ্যে ফার্স্ট যেটা ক্লিক করবে, ম্যাম ওটা তো একটা মিষ্টি, আমার খেতে খুব ভাল লাগে। আর সন্দেশ মানে কিন্তু সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত পত্রিকা, তুই ভাব। আর সন্দেশ মানে এটাও হয় কারোর খোঁজ খবর। তো এই যে শব্দের অর্থ পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে আমার শব্দার্থ তত্ত্ব। এর বাইরে শব্দার্থ তত্ত্বের মধ্যে আর কিছু নেই। তাহলে আমরা প্রধান ভাষা বিজ্ঞানের কি কি স্টেপ পেয়ে গেলাম, ধ্বনিতত্ত্ব, ধ্বনি বিজ্ঞান, তার সঙ্গে রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব। এই প্রত্যেকটা স্ট্রাকচারে আমি কি বিষয় নিয়ে আলোচনা করছি, এক লাইনে প্রত্যেকটা জিনিস মাথায় রাখবি। কলাম ম্যাচিং বা স্তম্ভ মেলাও প্রশ্নে কিন্তু এই ধরনের প্রশ্ন বেশি দিয়ে দেয়। তারপরে দেখ আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি যে এই যে ফলিত ভাষা বিজ্ঞান, যেখানে অ্যাপ্লিকেশনটা হয়, আমি একটা বাড়ি বানিয়েছি, এই ঘরটাকে আমি ড্রয়িং রুম বানাবো, এই ঘরটাকে আমি আমার বেডরুম বানাবো। তো সেখানে আমি কি কি জিনিস কিভাবে ইন্টেরিয়ার করব, যা কিছু করব সব ফলিত ভাষা বিজ্ঞান। কি কি থাকে, সমাজ ভাষা বিজ্ঞান, তারপরে কি থাকে মনোভাষা বিজ্ঞান, দেন থার্ড স্টেপ কি আছে স্নায়ু ভাষা বিজ্ঞান, তারপরে আছে নৃভাষা বিজ্ঞান এবং শৈলী ভাষা বিজ্ঞান ও অভিধান বিজ্ঞান। প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু গোলাপি না। তো তিনটে মেন যে বিষয় ছিল, যে তিনটে মেন আমার পিলার ভাষা বিজ্ঞানে, সেটা হচ্ছে তুলনামূলক, ঐতিহাসিক এবং বর্ণনামূলক। আর তার সঙ্গে ফলিত ভাষা বিজ্ঞান হচ্ছে কিভাবে আমি বাড়ির ঘরগুলোকে আলাদা আলাদা করে সেগ্রিগেট করেছি, একদম যেন প্রত্যেকটা জিনিস না আমার গুলিয়ে যায়। তো দেখ এই যে সমাজ ভাষা বিজ্ঞান রয়েছে, মানে সমাজে ভাষার কি প্রভাব, তুই যখন যে কোনো মেলায় যাস তখন দেখবি একটা স্টল থাকে না, হরেক মাল 10 টাকা, রান্নাঘরের বাসন 10 টাকা, হাতির দাঁত 10 টাকা, চিরুনি 10 টাকা, আপনার যে কোনো জিনিস যে কোনো পছন্দ সব 10 টাকা। এখানে আপনি পাবেন, আসুন দেখুন, কেনাকাটা আপনার নিজস্ব ব্যাপার, দেখাশোনা একদম ফ্রি, এরকম ভাবে কি সুন্দর করে বলে না, তুই টিং 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 করে চলে যাস। এই যে সমাজে যা কিছু ব্যবহার্য বিষয় সবটাই হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞানের মধ্যে পড়ে। এখানে মেইন যে টার্মটা থাকে সেটা হচ্ছে রেজিস্টার। যেমন তুই সামনে কে আছে, তুই যখন স্যার বা ম্যাম থাকছে একরকম ভাবে বলছিস, বন্ধুকে একরকম ভাবে বলছিস, এইটা হচ্ছে রেজিস্টার। তো যখন এই ভাষার বদলটা করছিস, একটা আলাদা কোড ইউজ করছিস, এই যেমন ভাবে ধর বন্ধুকে বলছিস যে জানিস তো আজকে না আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করব, তো এই প্রপোজ করবো আই লাভ ইউটা তো বলতে পারবি না, বলছিস আজকে কিন্তু আমি ওকে বলেই দেবো 143, কোডটা ইউজ করলি। এটাই সমাজ ভাষা বিজ্ঞানের মধ্যে কোড বদল হিসেবে চলে যায়। আর এর ইন ডিটেলস আলোচনা, মানে কিভাবে কোড বদল করছি কি করছি, অলরেডি ম্যাট্রিকুলা অ্যাপে তোদের প্রলয় 2.0 ব্যাচে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। কিন্তু যেহেতু তারা সবাই রিকোয়েস্ট করেছিলি ম্যাম এই যে পোর্শনটা, মানে আমাদের সেকেন্ড বুকটা নিয়ে সবার সমস্যা একবার আলোচনা করে দিন, তাই তোদের ডিমান্ডে কিন্তু আমি এই আলোচনাটা করে দিচ্ছি। এখান থেকে কি মনে রাখবি, সমাজ ভাষা বিজ্ঞানের তিনটে ভাগ, কি বর্ণনাত্মক, পরিবর্তমান এবং প্রয়োগমূলক, এই তিনটে পার্টে সমাজ ভাষা বিজ্ঞান বা সোশিও লিঙ্গুইস্টিক বিভক্ত হয়ে যায়। তার থেকে এই টার্মস গুলো রয়েছে। নেক্সট আমরা কি পাচ্ছি, মনোভাষা বিজ্ঞান। আরে মনের সাথেই তো ভাষার যোগ, এই যে তোর মনের সাথে তোর গার্লফ্রেন্ডের যে মনের যোগ, ও যখন দুঃখে আছে তুইও দুঃখে আয়, হায় 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 রে কি হলো রে, এই যে করিস। বা যখন তোর এই যে ব্রেকআপ হয়ে যায়, গার্লফ্রেন্ড ধোকা দিয়ে টুম করে চলে যায়, তখন তুই অরিজিৎ সিং এর গান চালিয়ে আয় হায় 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 দুঃখে মরে যাচ্ছি, এই যেভাবে নিজের ইমোশনটাকে বের করিস, সেইটাই হচ্ছে মনোভাষা বিজ্ঞান। এটা কে প্রথম এনেছিলেন, নোয়াম চমস্কি। নোয়াম চমস্কির কথা বললেই তুই মাথায় রাখবি মনোভাষা বিজ্ঞান। এখানে দুটো জিনিস আছে, আমাদের মাথার মধ্যে যখন আমরা প্রথম পৃথিবীতে আসি, মানে একটা বাচ্চা যদি আজকে প্রথম জন্মগ্রহণ করে, সে দুটো জিনিস পায়, একটা হচ্ছে তার মাথায় প্রি ইনস্টলড গ্রামার, যেটা হচ্ছে সর্বজনীন ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার, আর একটা হচ্ছে এই যে ভাষা শেখার দক্ষতা বা পদ্ধতি, এটাকে বলে হচ্ছে ল্যাড
বা ল্যাস। ল্যাড মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, পরবর্তীকালে হলো ওটা ডিভাইস নয়, ওটা সিস্টেম। এর বাইরে মনোভাষা বিজ্ঞানী কিন্তু আর টার্মস নেই। যেন না গোলাস যে মনোভাষা বিজ্ঞান কে এনেছিল, নোয়াম চমস্কি। তারপরে তোর কাছে আছে কি স্নায়ু ভাষা বিজ্ঞান। এই যে স্নায়ু ভাষা বিজ্ঞানটা আছে, তোরা ক্লাস 10-এ কি এঁকেছিলি, বিভিন্ন নেফ্রন গুলো কিভাবে কানেক্ট করছে, কি হচ্ছে। তেমনি ভাষার ক্ষেত্রে দেখবি যখন আমরা কথা বলছি আমাদের মাথার মধ্যে কিন্তু নেফ্রন গুলো বা আমাদের সারা শরীরে নেফ্রন গুলো এফেক্ট করছে। তখন যদি রাস্তা দিয়ে কেউ একটা ডাকে, তখন যদি মা বলে বাবু খেতে আয়, তখন বলবি আচ্ছা যাচ্ছি। এই যেভাবে তুই কথাটা রিপ্লাই করলি, সেই সমস্ত কিছু হয়। এবার এই যা কিছু তোর বিষয়টা হয়, মানে তুই যখন পড়ার আগে প্রিপারেশন নিস, প্রিপারেশন স্ট্রাকচারটা কোথায় হয়, আমার ডান গোলার্ধে হয়। আমি কি ভাবছি, কিভাবে মনে রাখছি, কিভাবে আমি জিনিসগুলোকে মেমোরাইজ করছি। যেমন দেখ কি সুন্দর একটা ইনফোগ্রাফিক্স দিয়ে তোর বিষয়টা আছে না, তোর মাথায় থেকে যাবে। এই সমস্ত কিছু তোর মাথার ডান গোলার্ধে হয়। আর বাম গোলার্ধে কি হয় ম্যাম, তুই কিভাবে কথা বলছিস, তুই কিভাবে পড়ছিস, তুই কিভাবে লিখছিস, যা কিছু অ্যাপ্লিকেশন সমস্ত কিছু বাম দিকের যে গোলার্ধ রয়েছে মস্তিষ্কে সে করে। আর এখানে একজনের নাম অবশ্যই মনে রাখতে হবে, পল ব্রোকা, যে স্নায়ু ভাষা বিজ্ঞানটাকে নিয়ে কাজ করে এগিয়ে গিয়েছিলেন। তার সঙ্গে অবশ্যই সালটা। এবার দেখ নৃভাষা বিজ্ঞান, নৃতত্ত্ব। নৃতত্ত্ব আমাদের খুব একটা ভাষা বিজ্ঞানের সঙ্গে সংযুক্ত নয়, কিন্তু আমরা কেন জানবো, ধর একটা প্রত্নতাত্ত্বিক গবেষণায় একটা নৃতাত্ত্বিক বিষয় থেকে আমরা একটা জাতি কখন কিভাবে এসেছিল, কি ব্যবহার করতো না করতো সবকিছু জানতে পারি। তেমনি তাদের একটা ভাষা ছিল, সেই জাতিটার মৃত্যু মানে সেই সংস্কৃতি ভাষার মৃত্যু। তো এমন কিছু ভাষা আছে যেগুলো লিপিবদ্ধ হয়নি, কিন্তু একটা জাতি সেটাকে বয়ে নিয়ে চলেছে। এই যে তাকে নিয়ে গবেষণা, নৃতত্ত্বের ভাবনায় ভাষা বিজ্ঞানকে দেখা, সেটাই হচ্ছে নৃভাষা বিজ্ঞান। কার আন্ডারে পড়ছে, ফলিত ভাষা বিজ্ঞানের আন্ডারে পড়ছে, যেন একটুও না গোলায়। তার সঙ্গে রয়েছে কি দেখ, শৈলী বিজ্ঞান। তোকে যদি আমি বলি লেপাগলু ডান্স, তুই বলবি কি, আরে ওটা তো দেবদার গান। ম্যাম আমি জানি, শিরায় শিরায় আমার গরম রক্ত, আমি দেবদার ভক্ত। এবার আর এক দল এসে বলবে আমি জিদ্দার ভক্ত। না না বাবা, তোরা ঝগড়া করে যে জিতবি আমি তার দলে, আমি কারোর দলে নেই। যে জিতবি আমি তার দলে দাঁড়িয়ে যাবো, কোনো ব্যাপার না, আমি গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী। এই যে শৈলী বিজ্ঞানে তোকে আমি লেপাগলু ডান্স বললাম, তুই ফার্স্টে কি বললি, ওটা তো দেবদার বিষয়। এই যে তার স্টাইলিস্টিক্সটা রয়েছে, সেই প্রত্যেকজন লেখকের একটা আলাদা আলাদা স্টাইলিস্টিক্স রয়েছে, সেই সমস্ত কিছু এই শৈলী ভাষা বিজ্ঞানে আলোচনা করা হয়। এটা কে প্রথম উদ্ভব করেছিলেন বা এটা নিয়ে কাজ করেছিলেন, এখন একটা কথা বলবো, নিজের শ্বশুর ভাববি না, তার নাম হচ্ছে ফার্দিন্যান্দ দা সসিউর। দয়া করে তোমার গার্লফ্রেন্ডের বাবাকে শ্বশুর ভেবে বলো না, সবাই তো এটা বলে বেড়াস শ্বশুর, ওরে না রে, ফার্দিন্যান্দ দা সসিউর। কার নাম, যে শৈলী ভাষা বিজ্ঞান নিয়ে কাজ করেছিল। আর এখানে দুটো ইম্পর্টেন্ট টার্ম, লাং আর প্যারোল। দেখ লাং হচ্ছে ভাষার উপাদান এবং নিয়মের বিধিবদ্ধ যে বিষয়, মানে একটা রুল বুক। আর প্যারোলে হচ্ছে এটা কিভাবে প্রয়োগ করছে। এবার এইটা তিনটে পার্টে বিচার করা হয়। কি, তোর একটা আছে অন্বয়, একটা আছে বিচ্যুতি, আর একটা তোর রয়েছে অন্যান্য উপকরণ বা সমান্তরালতা। এই স্ট্রাকচার গুলো ভেঙে ভেঙে মাথায় রাখবি। তার সঙ্গে দেখ রয়েছে অভিধান বিজ্ঞান। আচ্ছা ডিকশনারি তো তোরা সবাই জানিস। যেমন ধর আমি যদি তোকে বলি বাড়ি মানে বয়া আকার আর রয়ে হস্যি, তুই বলবি ম্যাম এটা মানে তো জল। তো আমি যদি তোকে আর একটা বলি বয়াকার ডয়সম রয়ে হস্যি, তুই বলবি এটা মানে তো ঘর। তো এই যে একই শব্দের নানা রকম অর্থ বা শুনতে একই রকম লাগছে বাড়ি আর বাড়ি, তো এই যে অর্থগুলো যা কিছু সুন্দর করে একটা ডিকশনারিতে সাজানো থাকে, সেই সমস্ত কিছু তো ভাষার মধ্যেই রয়েছে। এবিসিডিটা কি আর ভাষার বাইরে, অ আ ক খ টা কি ভাষার বাইরে, কোনোটাই তো ভাষার বাইরে না। তো সেইটা আমাদের আসে অভিধান বিজ্ঞানে। এই জিনিসটা আমাদের প্রাচীন ভারতে মানে বেদের সময় কে শুরু করেছিল, যাস্কের নিরুক্ত বলে একটা অংশ ছিল সেখানে। পাশ্চাত্যে কে করেছিল ম্যাম, ত্রয়োদশ শতাব্দীতে জন গার্ল্যান্ড, তিনি ডিকশনারিয়াস শব্দটা ব্যবহার করেছিলেন। যেরকম ভাইরাস হয় ওইরকম ডিকশনারিয়াস শব্দটা ব্যবহার করেছিলেন। আর ইংরেজিতে কে করেছিলেন, স্যার থমাস এলিয়ট। ডিকশনারি শব্দটা প্রথম ব্যবহার করেন কবে, 1538 সালে, যেন না গুলিয়ে যায়। আর এটার বিভিন্ন স্তর আছে। কি কি স্তর, এই যে একভাষিক, দ্বিভাষিক ইত্যাদি ইত্যাদি। এর বাইরে তোদের এই ভাষা বিজ্ঞান
বা তার শাখা প্রশাখাতে আর কিচ্ছু নেই। 3টে পিলার। আর মনে রাখবি দাদুর যা সম্পত্তি তার ছেলেরা বেচে কিভাবে হাতে বাটি আর অন্য হাতে ঘটি করে দিয়েছে, সেটাই ভাষা বিজ্ঞান এবং তার শাখা প্রশাখার একটাই বিষয়, এর বাইরে আর কিচ্ছু নেই। আর তোরা ভাবছিস যে কিভাবে কি হতে পারে বা ম্যাম এক চান্সে কিভাবে মনে রাখবো, পুরো স্ট্রাকচারটা দেখ, একটা এর মধ্যে খুব সুন্দরভাবে চলে এসছে যে ভাষা বিজ্ঞানের মধ্যে আমার কি আছে। আর এরকম ভাবেই তোদের প্রত্যেকটা সাবজেক্ট, সেটা তোর সায়েন্স হতে পারে, সেটা তোর আর্টস হতে পারে, সমস্ত কিছু কিন্তু আমরা ম্যাট্রিকুলা অ্যাপে প্রলয় 2.0 ব্যাচে কিন্তু আলোচনা করছি। তাই সেভাবে যদি পড়তে চাস অবশ্যই অবশ্যই এখন ম্যাট্রিকুলা অ্যাপটা ডাউনলোড করে নে, আর সেখান থেকে গিয়ে প্রলয় 2.0 যে ব্যাচটা রয়েছে সেটাই গিয়ে রেজিস্টার্ড হয়ে যা। দেখ প্রত্যেকটা ক্লাসের যেমন ভিডিও লেকচার ডিপিপি পাবি, তেমনি তার সঙ্গে এই যা যা ফিচার্স গুলো রয়েছে সেগুলো পাবি। সেই সঙ্গে এই যেমন তোদের ডিমান্ড থাকে যে আমি এইটা সবার সমস্যা পড়িয়ে দিই, তার জন্য আমাদের ম্যাট্রিকুলা বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে যেমন প্রেস করবি, অবশ্যই কমেন্ট করে জানাবি যে কেমন লাগলো। তোরা দাবি করেছিস, আমি দাবি মেনেছি। এরপরে যদি না জানিয়েছিস, আমি বাবা দাবি মানবো না, আমি জানি না, আমি নেই এর মধ্যে। আর এই রকম আরো আরো ভালো ভালো ক্লাস, এরকম আরো আরো বিষয়গুলো সুন্দর করে জানার জন্য আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটস গুলোকে ফলো করতে ভুলবি না। তো